গল্পের নাম অবসেশন ওয়াজ লাভ। লেখনীতে নিরুর কল্পনারাজয়। পর্ব ১৩। নিজের চাচাতো ভাই অর্থাৎ নির্ঝরের হাতে থাপ্পড় খেয়ে হতবুদ্ধির ন্যায় দাঁড়িয়ে আছে ঐশী। মনের কথা বললে যে নির্ঝর এভাবে তার ফিরতি জবাব দিবে তা তার মেয়েলি সত্তা মোটেই পূর্ব থেকে অবলোকন করতে পারেনি। হয়তো ভেবেছিল নির্ঝর খুব বাজেভাবে অপমান করবে, কিন্তু সে যে তাকে এভাবে থাপ্পড় মেরে বসবে তাকে জানত। আপাতত নির্ঝরের প্রকোষ্ঠ হস্তের থাপ্পড় খেয়ে ঐশীর গম্ভীর আদলে অশ্রুজলের প্রভাব অধিক লক্ষণীয়। নির্ঝর তখন অতিরিক্ত রাগের বসে থরথর করে কাঁপছে, সাথে তার ফর্সা আদলে ছায়া পড়েছে রক্তাভ আভার। রণমূর্তি ধারণ করে সে ঐশীকে বলল, কি সব বলছিস ঐশী? কি বলছিস? নিজের কোনো আইডিয়া আছে? হ্যাঁ। ঐশী ব্যর্থ হল তাকে বোঝাতে। নির্ঝর, তুমি প্লিজ বোঝার চেষ্টা করো। নির্ঝর? নির্ঝর আবার কি? নির্ঝর ভাই ডাক। সাহস খুব বেড়েছে তাই না? ঐশীর চোখ হতে আপনাপনি অশ্রু ঝরে পড়ল। তা দেখে নির্ঝর নিজেকে শান্ত করার চেষ্টা করল। দেখ ঐশী, উই আর ব্রাদার অ্যান্ড সিস্টার। ওকে? আমরা কাজিন। এখানের মধ্যে তুই এসব নোংরামি কিভাবে ঢোকাতে পারিস তুই? নোংরামি? ঐশী স্তব্ধ হল। নির্ঝর তার ভালোবাসাকে নোংরামোর আখ্যা দিতে পারল? সে কিংকর্তব্যবিমূঢ় হয়ে বাকহারা হয়ে রইল। নির্ঝর তাকে বলল, দেখ ঐশী, ভুলে যা এসব। জাস্ট ফরগেট এভরিথিং, ওকে? আমিও ভুলে যাব। প্লিজ এসব নিয়ে আর জলঘোলা করিস না। কথাগুলো বলেই সে প্রস্থান গ্রহণ করল। আর ওদিকে ঐশী? ঐশী দাঁড়িয়ে রইল হতবুদ্ধির ন্যায়। সে ভেবে পেল না কি বলবে এবং কি করবে। সে যে সাহস নিয়ে বলে ফেলেছে যে সে নির্ঝরকে ভালোবাসে, এখন তার মনে হল না বলাটাই বোধহয় ভালো ছিল। কেন সে বলে ফেলল? একতরফা অনুভূতিগুলো এতটা পোড়ায় কেন? ঐশী দিশেহারা হল। কান্না আটকে রাখার প্রয়াস চালাল ঠোঁট কামড়ে। এতটা অসহায় বোধহয় সে কখনো অনুভব করেনি। আজ তাকে দেখতে আসবে, আর এদিকে নির্ঝর তাকে বোঝার বিন্দুমাত্র চেষ্টা করছে না। কি করবে সে? সকাল সকাল অফিসে যাওয়ার পায়তারা করছে ঝিলিক। পরনে তার ফরমাল পোশাক। গতকালের সেই ধাঁধাটির খানিক সংঘাত উপসংঘাত করতে পেরেছে হয়তোবা সে। বহু কিছুই তার মস্তিষ্কে খেলে যাচ্ছে। একে একে বহু হিসেবে সে গরমিল পাচ্ছে। ঝিলিকের বেশি বেশি ভাবলে মাইগ্রেনের ব্যথা উঠে যায়। এত বেশি ভাবা তার বাচ্চার জন্য রিস্কি ব্যাপার হয়ে যাবে। ঝিলিক শুধু এটুকুই মস্তিষ্কে আবদ্ধ করে রাখল, যা ঘটছে আশেপাশে তার সত্য নয়, সত্য তাই যা সে জানে না। অবশেষে গতকালের আয়ুষের আচরণে সে অনেকটা অবাক হয়েছে। যদি এমনটা হয়, আয়ুষ এসব ইচ্ছে করেই করছে, তবে সে কেনই বা ঝিলিকের সন্নিকটে সে আসবে? তার তো কোনো কারণ নেই। যদি অনুশোচনাবোধ থেকেও হয় তাহলেও তো এমন আচরণ করার কথা নয়। গতকাল সে আয়ুষের চোখে কিছু একটা দেখেছে, যা তার কখনো নজরে আসেনি। কিছু একটা যা তার মস্তিষ্কে প্রভাব ফেলেছে। অন্তত সে আয়ুষের চোখ পড়তে মোটেই ভুল করবে না। ঝিলিক আরও একটা কথা ভেবে ফেলল, তাহলে আয়ুষকে কি কেউ জোর করছে এসবের জন্য? হিসেব কষলে দেখা যায় যে আয়ুষ কখনো ঝিলিককে ডিভোর্সের কথা উল্লেখ করেনি। তাহলে তাহলে কি? ঝিলিক তৈরি হতে হতে এতসব কিছু ভেবে ফেলল। অতঃপর সে ব্রেকফাস্ট সেরে বেরোনোর রাস্তা ধরল। আজ অবশ্য বাইক নিয়ে মোটেই বের হয়নি সে। বেরিয়েছে কার নিয়ে? ড্রাইভারই তাকে পৌঁছে দিবে, কেননা আজ ঝিলিক ড্রাইভ করার মুডে মোটেই নেই। হিসেবের গোলমালে সে নিজেই যেন গোলকধাঁধায় হারিয়ে যাচ্ছে। সকাল সকাল অফিসের মেইন ফটকখানা পার করা মাত্রই সেখানে উপস্থিত সকল এমপ্লয়ি হঠাৎ করেই নতমস্তকে তাকে অভিবাদন জানাল। ঝিলিক হঠাৎ চমকে গেল। সে মোটেই এসব আশা করেনি। সেখানে উপস্থিত বহু লোক, যাদের মাঝে হয়তোবা কেউ কেউ তার বাবা চাচাদের সমবয়সী। ঝিলিক প্রথমে ইতস্তত বোধ করল। অতঃপর সে সবাইকে উদ্দেশ্য করে বলল, আরে আরে, এসবের দরকার নেই। আপনারা আপনাদের কাজ করুন। তার কথা শেষ হবার পূর্ব মুহূর্তেই সেদিন যে মেয়েটি রিসিপশনে তার নিকট হতে পরিচয় চেয়েছিল সে খানিকটা মাথা উঁচিয়ে বলল, না ম্যাম, আপনি আমাদের ম্যাডাম। মির্জা গ্রুপের সবচেয়ে কনিষ্ঠ উত্তরাধিকারী। আপনাকে আমাদের গ্রিট করতেই হবে ম্যাম। ঝিলিক ভ্রু কুঁচকাল। অবশ্যই তার এসবে মন্দ লাগছে না। সে প্রত্যুত্তর না করে ফরমাল প্যান্টের পকেটে হাত গলিয়ে বেশ কায়দা করেই হেঁটে গেল। অবশ্যই তার চোখে মুখে অন্যরকম এক তেজ।
ঝিলিক উপরে যেতেই ঘটে গেল আরেক কাণ্ড। আহানা নামের সিনিয়রটি তাকে দেখতেই ঝাপটে ধরল একদম। ভীষণ অনুরোধক কণ্ঠে বলল, ঝিলিক, একটা কাজ করবে প্লিজ। ঝিলিক সবেই ঢুকেছিল অফিসে। হুট করে আহানার এমন কাণ্ডে সে হতবাক হয়ে পড়ল। শুধালো, কি কাজ? আহ, তেমন কিছুই না। আজকে শুধু একটা মিটিং আছে। সেখানে ক্লায়েন্টের কাছে আমার আর আমার একটা কলিগ সিমির যাওয়ার কথা ছিল, কিন্তু সিমি আজ আসেইনি অফিসে। সুতরাং তুমি এক এবং একমাত্র সাহারা আমার। প্লিজ, না করো না। ঝিলিক কিছুক্ষণ ভাবল। অতঃপর ঠোঁট কামড়ে কুঞ্চিত ভ্রুতে জবাব দিল, প্লেস কোথায়? বেশি দূরে নয়, কাছেই, পাশের বিল্ডিং এ। ঝিলিক রাজি হয়ে গেল। অফিসে ঢোকামাত্রই তারা ফের রওনা হল প্রজেক্ট ডি এর ফাইল সাবমিট করে ক্লায়েন্টের মনোযোগ আকর্ষণে। চট্টগ্রামের ফ্লাইওভারে ধূম্রগতিতে ছুটে চলছে বিলাসবহুল এক কার। তাতে তীক্ষ্ণ বাজপাখির দৃষ্টিতে ড্রাইভ করছে নিকোলাস। উদ্দেশ্য এক এবং একটি, চট্টগ্রামের সবচেয়ে নিকটবর্তী সমুদ্র সৈকত পতেঙ্গা বিচ। বাহিরে তখন সকাল 10টার সূর্যের আলো তেজ প্রখর হচ্ছে ধীরে ধীরে। নিকোলাস নিজের কানে থাকা ইয়ারবাডস এর সাহায্যে অপর পার্শ্বের ব্যক্তির সাথে যোগাযোগ করার চেষ্টা করল। ম্যাভিয়াস কেইভারের ছদ্মবেশে লুকিয়ে থাকা নিকোলাসের সকল আইনি তদন্ত শেষে কিছুই ধরা না পড়ায় ক্রাইম ডিপার্টমেন্ট অবশেষে নিকোলাসের পিছু ছেড়েছে। বর্তমানে এমকের তুখোর মস্তিষ্কের প্ল্যানগুলো ধীরে ধীরে কাজে দিচ্ছে। দেওয়ারই কথা। ম্যাভিয়াস কেইভার সেজে যখন নিকোর আগমন ঘটেছিল সে সময় ক্রাইম ডিপার্টমেন্টের সকল নজর এসে পড়েছিল নিকোলাসের উপর। সেই সুযোগে এমকে তার বাংলাদেশের সাথে সম্পর্কিত সকল ধরনের পরিচয়পত্র তৈরি করেছে। নিজেকে রাশের চৌধুরীর উত্তরাধিকারের স্থানটি পাকাপোক্ত করেছে যাতে কারও চিন্তাতেও না আসে এই কথা। সেই সাথে নিজেকে গা ঢাকা দিয়েছে। আর যতদিনে ক্রাইম ডিপার্টমেন্ট ম্যাভিয়াস কেইভার সম্পর্কিত তথ্য জোগাড় করেছে ততদিনে নিকোলাসের নির্দোষ হওয়ার সম্পূর্ণ প্রমাণ ক্রাইম ডিপার্টমেন্টের হাতে পৌঁছে গিয়েছে। সেহেতু এখন তারা নিকোলাসের পিছু করবে না। নিকোলাস উল্লাসে তীক্ষ্ণ হাসির রেখা টানল। ভীষণ হাসি পেল তার। এখন বিডিতে থাকা সকল ইল্লিগাল কাজ কত অনায়াসেই হয়ে যাবে। তার ভাবনার মাঝেই সে এসে পৌঁছাল পতেঙ্গা সমুদ্র সৈকতে। সেখানে পর্যটকদের ভিড়ে মিশে গিয়ে একটা সাধারণ স্পিড বোটে চড়ে বসলেও সেই স্পিড বোট খুব একটা কাছে সীমাবদ্ধ থাকল না। তা চলে গেল প্রায় মাঝ সমুদ্রে এবং লোকসমাগম হতে বহুদূর। কিছু দূর যেতেই সেথায় একখান বড় জাহাজ দেখা গেল, যেগুলো সাধারণত মালবাহী এবং সাধারণ হিসেবে ধরা হয়। নিকোলাস সতর্কতার সহিত শিপের মই বেয়ে জাহাজে উঠতেই সেখানে থাকা কালো পোশাকে আবিত সকল গার্ড হাঁটু মুড়ে বসে তাকে স্বাগতম জানাল। নিকোলাসের তীক্ষ্ণ চোয়াল তখনও ঠিক আগের ন্যায় মজবুত। সে ধীর পায়ে এগিয়ে গিয়ে ভেতরে গিয়ে বসল। বেশ আয়েশি ভঙ্গিমায় পায়ের উপর পা তুলে গা ছড়িয়ে দিয়ে ঠোঁটে সিগারেট ধরাল। হাতে তার গান। সামনে থাকা ব্যক্তিটি তার এমন অভিব্যক্তিতে কিছুটা ভয় পেলেও পরবর্তীতে বাহবা দিল। কুল, আম লাইকিং ইট। এখন আমি বুঝতে পারছি মনস্টার কিং তোমাকেই কেন নিজের ডান হাত বানিয়ে রেখেছে। তার কথা সম্পূর্ণ হওয়ার আগেই নিকোলাসের ভারী কণ্ঠস্বর ভেসে এলো তার পানে। উহু, মিস্টার বেঞ্জামিন, আমি প্রয়োজনের অতিরিক্ত কথা একদমই পছন্দ করি না। সো, কাজের কথায় আসুন। আরে হ্যাঁ হ্যাঁ, সেটা তো অফকোর্স। দেখো, তুমি আমাকে ড্রাগের কয়েকটা স্যাম্পল দেখাও আর আমি তোমাকে তোমার গোল্ডবারগুলো দিয়ে দিচ্ছি। নিকোলাস হাতের ইশারায় সেখানে উপস্থিত তার গার্ডগুলোকে ডাকল। তারা বেঞ্জামিনের সম্মুখে কয়েকটা বাক্স খুলে স্যাম্পল মেলে ধরতেই নিকোলাস রাশভারী স্বরে বলে, সি দিস ড্রাগস। ভালো করে চোখ বুলিয়ে নিন। এটার বিশেষত্ব হল, এই ড্রাগ যাকেই একবার পুশ করা হবে সেই এডিক্টেড হয়ে যাবে সাথে সাথে। আর বেনিফিটস হল এই ড্রাগ নেওয়ার পর সে আর কোনো কিছুই মনে রাখতে পারবে না। সে সময়ের সম্পূর্ণ স্মৃতি সে ভুলে যাবে। এই ড্রাগ মার্কেটে লঞ্চ হলে নিশ্চয় বুঝতে পারছপন আপার লেভেলে এটার চাহিদা ঠিক কতটুকু হতে পারে। বিদেশি সেই লোক তথা হেমিস্টার বেঞ্জামিন হা হয়ে রইলেন। তার বেশ পছন্দ হল এই ড্রাগের বৈশিষ্ট্যগুলো। নিঃসন্দেহে এই ড্রাগ দিয়ে গোটা এক জাতিকে ধ্বংসের অভিমুখে ঠেলে দিতে পারবেন তিনি, সঙ্গে বিভিন্ন ইল্লিগাল কার্যে ও ব্যবহার করতে পারবেন এই ড্রাগ। তিনি বেশ খুশি মনেই নিকোলাসের ভারী ব্যক্তিত্বের সামনে নিজেকে পেশ করলেন। ব্র্যাভো! তুমি নিজেও জানো না তুমি কি করেছ। বলো বলো, তোমার কত কত গোল্ডবার চাই? বলো। নিকোলাস তীর্যক হাসল।
অভিব্যক্তির বিন্দুমাত্র পরিবর্তন না ঘটিয়ে রাশভারী কণ্ঠে বলল, আমাদের কার্গোশিপে করে আগামী ৩ দিনের মধ্যেই সীমান্ত পেরিয়ে সেই স্কল ড্রাগস চলে যাবে বাংলাদেশের সীমানা পেরিয়ে ব্রাজিল। বুঝতেই পারছেন আমাদের কাজের গতি। সেই সাথে গোল্ডবারের পরিবর্তে বস মুড চেঞ্জ করেছে। এই ড্রাগ গোল্ডবার দিয়ে আর কেনা সম্ভব হচ্ছে না। মিস্টার বেঞ্জামিন অবাক হয়ে গেলেন। বিস্মিত কণ্ঠে শুধালেন, এটা কি ধরনের বিহেভিয়ার? যদি ড্রাগসগুলো আমাকেই না দিবে তাহলে আমাকে ডাকার মানেটা কি? বাংলাদেশে আসা কি আমার জন্য ভীষণ ইজি ছিল নাকি? নিকোলাস তখনও শীতল কণ্ঠে তাকে সাবধান করল। উহু, গলা উঁচু নয় মিস্টার বেঞ্জামিন। বস বলেছে আপনার কাছেই ড্রাগসের এই স্যাম্পল বিক্রি হবে। কিন্তু ওই লাল কোহিনূরটা বসের চাই। কি কি বলছে তুমি এসব? লাল কোহিনূর, মাথা খারাপ হয়ে গিয়েছে তোমার? এনেছেন তো সাথে করে। ব্যাস, দিয়ে দিন। এত কথা বাড়িয়ে তো লাভ নেই। ভদ্রলোক ঘাবড়ালন। চোখ দুটো যেন কোটর হতে বেরিয়ে আসার উপক্রম। এই পুরুষ কি করে জানে এই কথা? তিনি তবু আমতা আমতা ভঙ্গিতে বলেন, এমন তো কথা ছিল না। তাহলে এমন বিশ্বাসঘাতকতার কি মানে? নিকোলাস কিছু বলতেই যাবে কিন্তু তার আগেই সেখানে থাকা একজন গার্ড ছুটে এল। বলল, স্যার, বাহিরে কিছু স্পিডবোটকে এদিকে আসতে দেখা যাচ্ছে। হতে পারে সেগুলো নৌবাহিনী অথবা অন্য কোনো ডিপার্টমেন্টের অফিসার্স। গার্ডটির এমন কথাতে বেনসমিন চমকে উঠলেন। বললেন, হোয়াট দ্য ফাক ইজ হ্যাপেনিং? এজন্যই আমাকে বিডিতে আনা হয়েছে? ধরিয়ে দেওয়ার জন্য? নিকোলাস নিজেও অবাক। এখানে ডিফেন্সের লোক কি করে আসতে পারে? তারা জানবে বা কিভাবে? নিকোলাস দ্রুত নিজের গার্ডদের ইশারা করে বলে, দ্রুত এসব সমুদ্রে ফেলে দাও। কোনোরকমে যেন এই ড্রাগ ক্রাইম ডিপার্টমেন্ট অবধি না পৌঁছায়। আর হ্যাঁ, বেঞ্জামিন, যদি বাঁচতে চান তো দ্রুত কোহিনূরটা দিয়ে দিন। বেঞ্জামিন দিশেহারা হলেন। সে বাংলাদেশের সম্পূর্ণ নতুন, চেনে না কিছুই। তিনি নিকোলাসের কাছে আকুতি মিনতি করা আরম্ভ করলেন। বললেন, আই উইল গিভ ইন্টু দ্যাট ওয়ান। প্লিজ সেভ মি। নিকোলাস বক্রহাসে শিপের অন্য পাশে বের হয়ে দ্রুত স্পিডবোট নামায়। বাকি গার্ডরা নিজেরা যার যার মতে করে ব্যবস্থা করে নেয়। নিকোলাস বেঞ্জামিনকে নিয়ে সবেগে স্পিডবোটটাকে টেনে নিয়ে যায়। তাদের থেকে কিছুটা দূরে ক্রাইম ডিপার্টমেন্টের হেড এর অ্যাসিস্ট্যান্টকে দেখা যায়। পরনে তার ফরমাল পোশাক, সাথে তীক্ষ্ণ চোয়াল। এক চোখ বুজে অপর চোখের সাহায্যে তাকিয়ে নিশানা লাগায় সে। নিকোলাসকে গানপয়েন্টে রেখে ট্রিগার প্রেস করতেই গুলি গিয়ে সোজাসুজি বিদ্ধ হয় নিকোলাসের বাম হাতের পেশিবহুল বাহুতে। নিকোলাস তবু নিজেকে আড়াল করে নেয়। মুখে তার মাস্ক। সে নিজের সর্বোচ্চ দিয়ে স্পিডবোটের ভারসাম্য বজায় রেখে সামনে এগিয়ে যায়। পেছন থেকে সেই পুরুষটি তাকিয়ে নিকোলাসকে দেখে। ইতোমধ্যেই তাদের ফোর্স সেই শিপটা দখল করেছে। কিন্তু সেখানে আশানুরূপ কিছু পাওয়ার কথা নয়। পেছন থেকে একজন ফোর্স অফিসার তাকে ডাকে। বলে, আমরা সফলভাবে এই ড্রাগ ডিল ক্যান্সেল করতে পেরেছি। তা কর্ণকুহরে পৌঁছাতেই তির্যক হাসে একে ওরফে আফিম শাহ কৌশিক। অতঃপর কাউকে ফোন করে গম্ভীর কণ্ঠে বলে চলে কয়েকটি শব্দ। স্যার, আমাদের কাজ ডান। ড্রাগ ডিল এবার সমাপ্ত হয়েছে। অবশ্যম্ভাবী যে পরবর্তীবার এমকে নিজে উপস্থিত থাকবে। কিন্তু এবারেও সেই মনস্টার কিং এর ডান হাতের সাক্ষাৎ পাওয়া সম্ভব হয়নি। আমরা ধরতে পারিনি তাকে স্যার। হেডকে আপনি কনফার্ম করে রাখুন এই কথাটি। কৌশিক কথা শেষ করে অদূরে তাকাল। কৌশিক এক হাত পকেটে হাত গুজে দূরবীক্ষণের সাহায্যে দেখতে পেল সেই স্পিডবোটটি যাকে শত চেষ্টা করেও ধরা যায়নি। সেই নামহীন ব্যক্তি যে কিনা এমকের ডানহাত, সে পালিয়ে গিয়েছে ওদিকেই। তবে পালিয়ে আর যাবে কোথায়? ধরা তো পড়তেই হবে। এবং সেই দিনটিও বেশি দূরে নয়। ঝিলিক আর আহানা মিলে পাশের কোম্পানিতে এসেছে। সেখানেই তাদের আজকের রিপ্রেজেন্টমেন্ট। প্রজেক্ট এর ফাইলগুলো চেক করার সময় ঝিলিকের আচমকা কারো শোনে ধাক্কা লাগল। সে চোখ উঁচিয়ে তাকাতেই দেখতে পেল শাইনকে। শাইনকে এখানে দেখে সে খানিকটা অবাক হল। আসার সময় সে খেয়াল করেনি সে ঠিক কোথায় এসেছে। তাই সে দ্বিধা নিয়েই প্রশ্ন করে বসে, আপনি এখানে? শায়ন থমকায়। ধাক্কার দরুন নিচে পড়ে যাওয়া ফাইলের কাগজপত্রগুলো তুলে দিয়ে মৃদু হেসে জবাব দেয়,
ভার্সিটি যাচ্ছিলাম। তো ভাবলাম একবার অফিস থেকেও ঘুরে যাই। অফিস? ইয়েস, অফিস। ঝিলিক আশপাশে ভালো করে নজর বোলাল। অতঃপর দেখতে পেল এটা কেইভার গ্রুপ। নিজেই নিজের বোকা বোকা প্রশ্নে বিরক্ত হল। পাশ থেকে আহানা তাকে ফিসফিসালো কানে কানে। ঝিলিক, তোমাদের পূর্ব পরিচয়ও রয়েছে? ঝিলিক ওপর নিচ মাথা নাড়ল। আহানা বিস্ময়ে দুহাতে মুখ থাকল। শায়েন আহানার পানে তাকাল না। তার তীক্ষ্ণ দৃষ্টি ঝিলিকেই আবদ্ধ রইল। ঝিলিক শায়েনের হাত থেকে পেপারগুলো নিতে নিতে অল্প সৌজন্যতামূলক হাসল। বলল, ধন্যবাদ। আর মিস্টার মেভিয়াস কি আছে? আমাদের মির্জা গ্রুপের সাথে কেইভার গ্রুপের একটা মিটিং ছিল আজ। প্রজেক্ট ডি নিয়ে। শায়েন প্রত্যুত্তরে বলল, আনফরচুনেটলি মেভিয়াস নেই। শায়েনকে দিয়েই কাজ চালাতে হবে তোমার। ঝিলিক হাতঘড়িতে চোখ বুলিয়ে বলল, চলুন তবে। 10টা বাজতে আর 5 মিনিট বাকি। কনফারেন্স রুমে তো বসাই যায়। শায়েন বিনা ভনিতায় সম্মতি জানাল। তারা কনফারেন্স রুমে গিয়ে বসল। উপরে উপরে সব সফেদ হলেও ভেতরে ভেতরে সবই তাদের কালো কারবার। সেদিক হতে ঝিলিককে আড়ালে রেখে শায়েন ঝিলিককে দেখানোর চেষ্টা করল তাদের সবকিছু। ঝিলিক আশপাশ নজর বুলিয়ে নিজেদের প্রজেক্ট সম্পর্কে শায়েনকে পূর্ণাঙ্গরূপে ধারণা দেওয়ার চেষ্টা করল। মূল প্রজেক্ট সাবমিট সাথে প্রজেক্টরে বিশদ ব্যাখ্যার ব্যাপারখানা কথামতো আহানা সামলাল। আয়ুষের ধারণা ছিল না যে ঝিলিক অফিসে আসামাত্র বেরিয়ে গিয়েছে। নামাজ আদায় করার পর চোখটা খানিক লেগে আসলেও পরক্ষণেই কোনো এক কাজে বেরিয়ে পড়েছিল। ঝিলিক অফিসে জয়েন করার পর থেকে সে বাড়িতে যাওয়াও কমিয়ে দিয়েছে। সকালের সময়টা সে বাড়িতে যায় না। এ বিষয়ে ঝিলিক অজ্ঞ। খবর পাওয়া মাত্রই সে এক প্রকার ছুটেই গেল। ঝিলিক তখন প্রজেক্টটি সাইন করিয়ে বের হচ্ছিল আহানার সাথে। সঙ্গে অবশ্য শায়েনও ছিল। তার বাহানা ছিল সে এখন ভার্সিটি রওনা হবে। তাই তাদের সাথেই বেরোবে। আয়ুষ সেখানে গিয়ে আহানা এবং ঝিলিককে একত্রে দেখতে পেয়ে রাগত্ব ভঙ্গিতে তাদের পানে আসে। আহানার কাছে গিয়ে সে তাকে অল্প গলা উঁচিয়ে ধমকায়। এই মেয়ে, এখানে তোমাকে একা একা কে আসতে বলেছে? সিনিয়র কাউকে আনোনি কেন? আহানা বেচারি ধমক খেয়ে চুপসে ওঠে। বলে, স্যার, সিমি আসেনি তাই। তাই বলে তুমি তোমার জুনিয়রকে নিয়ে আসবে? সরি স্যার। মাঝখান হতে শায়েন বলে ওঠে, মির্জা, রিল্যাক্স। এভরিথিং ইজ ফাইন। আয়ুষ এক পলক তার পানে নজর রাখে। চোখ দুটো হতে যেন আগুনের লেলিহান শিখা নির্গত হচ্ছে। এতটা হাইপার হয়ে আছে আয়ুষ। শায়েন তাকে বিদ্রূপ করে হাসে। আয়ুষকে খুব তীক্ষ্ণ নজরে পরখ করল ঝিলিক। হাবভাব সব নোট করে নিল মস্তিষ্কে। অতঃপর এক পা আগাতে নিয়েই বাধে বিপত্তি। পায়ে মোচকা খেয়ে পড়ে যাওয়ার আগেই আয়ুষ তাকে সামলে নেয়। কোমর পেঁচিয়ে ধরে ভয়ার্ত দৃষ্টে শুধায়, ফাইন? লেগেছে কোথাও? শায়েনের নিজেকে সামলানো দায় হয়ে পড়ছে। এই মুহূর্তে ঝিলিক ও আয়ুষের প্রতি অল্প দুর্বলতা দেখাচ্ছে। শায়েনের মেজাজ ধপ করে জ্বলে উঠল। না, এত প্ল্যান এভাবে মাটি হতে পারে না। শায়েন নিজেকে সামলে রাখার বহু চেষ্টা করলেও একসময় সে ব্যর্থ হয় আয়ুষের ব্যবহারে। আয়ুষ ঝট করে ঝিলিকের পায়ের কাছে বসে পড়ে। ঝিলিকের বাম পায়ের সামান্য উঁচু হিলের জুতো জোড়া খুলে ভালো করে পরখ করতে থাকে। পাশে আহানা ও ব্যস্ত হয়ে ঝিলিককে ধরে রেখেছে। ঝিলিক ব্যথায় চোখমুখ কুঁচকে ফেলল। বোধহয় ভেতরে হাড়ই ফেটে গেল। শায়েন নিজের সংযম বজায় রাখতে না পেরে হুট করেই ধাক্কা দিয়ে বসল আয়ুষ। অতঃপর ইন্টারন্যাশনাল ক্রিমিনাল এমকে ওরফে মনস্টার কিং কিছুর তোয়াক্কা না করে ঝিলিকের পায়ের কাছে বসে পড়ল। হিসিয়ে আয়ুষকে বলল, বাস্টার্ড, হসপিটাল নিয়ে যেতে হবে ওকে। সর সামনে থেকে। আয়ুষ খানিকটা পিছিয়ে গেল। অবাক হয়ে চেয়ে রইল শায়েনের পানে। ঝিলিক শায়েনের স্পর্শ বুঝতে পেরে পা সরিয়ে নিল। ব্যথাটা মুখ বুজে সহ্য করে নিতে চেয়ে বলল, ইটস ওকে, টোটালি ফাইন। শায়েনের রাগ আরও খানিক বাড়ে। দ্রুত দাঁড়িয়ে গিয়ে বলে, এতক্ষণ তো ঠিকই ছিল। আমি স্পর্শ করাতেই উবে গেল। ঝিলিক ভ্রুকুচকে চেয়ে থাকে শায়েনের পানে। এসব বলছে কি এই পুরুষ? শায়েন হুট করেই নিজেকে নিয়ন্ত্রণে নিয়ে নেয়। বেশ দ্বিস্বরে সে নিজের ভুল থাকতে বলে,
এখন কি ঠিক আছো? ঝিলিক বিরক্তিমাখা আদলে ওপর নিচ মাথা নাড়ল। অতঃপর কোনরূপ প্রতিক্রিয়া না দেখিয়ে যাওয়ার পথ ধরল আহানাকে নিয়ে। আয়ুষ ঝিলিককে যেতে দেখে হালকা স্বরে বলে, বি কেয়ারফুল। ঝিলিক এক পলক সেদিকে তাকিয়ে বেরিয়ে যায় কোম্পানি হতে। শায়েন সেদিকপানে চেয়ে থাকে। আয়ুষ এতক্ষণ নিগু দৃষ্টে পর্যবেক্ষণ করছিল শায়েনকে। শায়েনের কর্মকাণ্ডে আনমনে হাসে সে। শায়েন আয়ুষের উপস্থিতি লক্ষ্য করে বল, তুই এখানে কি করছিস? ঝিলিকের আশেপাশে ঘোরার চেষ্টা? ফলটা কিন্তু তোকেই পোহাতে হবে। আয়ুষ নিঃশব্দ রয়। সে কিছু হিসেব মিলিয়েছে। সেই হিসেব শুধুমাত্র আরেকটু যাচাই করা বাকি। শায়েন তাকে হাসতে দেখে বিদ্রূপ করে বলে, কি রে, প্রেসির শোকে পাগল হলি নাকি? আয়ুষ নির্লিপ্তে জবাব দেয়, ভালোবাসলে মানুষ পাগলি হয়। কেম ধারণা করতে পারল না কথাটা তার উদ্দেশ্যেই ছিল। আয়ুষের এমন কথার প্রত্যুত্তরে সে জবাব দেয়, তোর কান্নার আওয়াজ বড্ড শান্তি দেয়। এক কাজ করিস, প্রতিদিন কাঁদিস। কেমন? শায়েন হাসতে আরম্ভ করল। আয়ুষ এবার এগিয়ে এলো। বলল, তাই নাকি? শরীরের মধ্যে চিপফিট করে নিজেকে খুব মহান ভাবছিস? শালা বলদ! সাহস থাকলে সামনাসামনি লড়াই কর। উহু, এভাবে তো আমাকে মোটেই বোকা বানানো সম্ভব নয় মির্জা। লেটস ট্রাই এনাদার ওয়ে নেক্সট টাইম, ওকে? টাইম খুব শর্ট। বুঝলি তো? তুই বরং কাজতেই থাক আজীবন। ততদিনে আমি তোর প্রাণপাখিকে পাচার করে দিই। চিপটা তো আর পাবি না কখনো। হাহ! শায়েন আপনমনে হাসতে হাসতেই চলে গেল। শায়েন যাওয়ার পর আয়ুষ কেমন করে যেন হাসল। উন্মাদের ন্যায়। যেন খুব মজার কিছু আবিষ্কার করে ফেলেছে সে। আয়ুষ মুহূর্তেই দ্রুতবেগে গাড়ি নিয়ে মির্জা বাড়ি পৌঁছায়। কোনো দিক না তাকিয়ে সোজা নিজ কক্ষে গিয়ে উপস্থিত হয়। সাজের উপস্থিতির আভাস না পেয়ে মুহূর্তেই ঢুকে পড়ে নিজের ব্যবহারকৃত ওয়াশরুমে, যা বরাবরই বৃহৎ এবং বিলাসবহুল। পর্দার ওপারে বাথটাব। ঢুকতেই নজরকাড়া এক বড় আয়না। সেই আয়নাতে আয়ুষের প্রতিচ্ছবি দৃশ্যমান, তবে ওপাশ হতে কি তা শুধুই আয়নায় মানুষের প্রতিবিম্বই দেখায়। আয়ুষ সরাসরি বেসিনের কল ছেড়ে শার্টের হাতা ফোল্ড করতে করতে মুখ ধুয়ে নিজেকে শান্ত করে। অতঃপর খানিকক্ষণ আয়নার পানে তাকিয়ে থাকে চতুর্দৃষ্টে। আয়নার সূক্ষ্ম এক কোণা হতে ছোট্ট বিন্দুর ন্যায় লাল রশ্মি নির্গত হচ্ছে। তা দেখে আয়ুষের ঠোঁটে ফুটে ওঠে বিদ্রূপের হাসি। তা কি এমকে প্রতি? হয়তোবা তাই। আয়ুষের ঠোঁটের কোণ চওড়া হয়। বিড়বিড় করে আপনমনে। যে খেল শুরু হয়েছিল এক অমোঘ ভগ্নগাথার মধ্য দিয়ে, সেই খেলের রণক্ষেত্রে যুদ্ধবিজয়ী হিসেবে এবার ভিলেন নয়, জয়ী হবে হিরো। খলনায়ক নয়, কমলারনা কেশের সেই রমণীর জীবনে আজীবন কেবল রাজত্ব চলবে নায়কের। গল্প ভালো লাগলে অবশ্যই একটা কমেন্ট করে যাবেন।